মাননীয় একজন উপদেষ্টা এটা স্বীকার করেছেন যে সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদের অনেকটা তাড়াহুড়োর কারণে আমাদের কিছু গ্যাপ হয়েছে। তো আজকে এই বৈঠকটা প্রাথমিক বৈঠক। আজকে আপনারা যে মূল্যবান মতামত দিলেন এটাকে কনসাইজ করে আমরা আবার আপনাদের সেকেন্ড ফেজে আপনাদের সাথে মত নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করবো। তখন মতামতের ভিত্তিতে জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়, এত রক্তের বিনিময়ে আমাদের রাজনৈতিক যে ঐক্য এটা যেন রাখতে পারি, ঘোষণাপত্রটা তার মধ্যে প্রতিফলন ঘটে। এইভাবেই দ্বিতীয় ফেজে আবার সরকারের পক্ষ থেকে এবং ঘোষণাপত্র একটা প্রস্তুত করা হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দল সমূহকে একটা মত বিনিময়ের জন্য সর্বদলীয় বৈঠক আজকে আহ্বান করা হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আমরা আজকে এই সর্বদলীয় বৈঠকে যোগদান করেছিলাম। আমরা 4 সদস্যের প্রতিনিধি এখানে অংশ নিয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুব জুম্বাই। আমরা আজকের এই সর্বদলীয় বৈঠকে আমরা আমাদের মতামত পেশ করেছি। বৈঠকের উদ্দেশ্য ছিল সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সকলকে স্বাগত জানিয়েছেন এবং এই ঘোষণাপত্রের ঐক্যমত হয়ে জাতীয় ঐক্যের চেতনাকে দৃঢ় রাখার প্রয়োজনে এই ঘোষণাপত্রের ব্যাপারে জাতীয় নেতৃবৃন্দের মতামত আহ্বান করেছিলেন। সেখানে উপস্থিত রাজনৈতিক দল এবং ব্যক্তিত্বের পক্ষ থেকে তারা সুচিন্তিত মতামত পেশ করেছেন, আমরা আমাদের মতামত পেশ করেছি। যদি আমরা মোটা দাগে কনসাইজ করে আজকের বৈঠক সম্পর্কে বলতে চাই, তাহলে প্রথম কথা হলো যে উপস্থিত সকল রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের চেতনা এবং এই জাতীয় ঐক্য ধারণ করে স্বাধীনতার পূর্বাপর এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এই ঘোষণাপত্র চূড়ান্ত করার জন্য 2 দিন আগ থেকে সরকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা রাজনৈতিক দলের কাছে যে ঘোষণাপত্রের খসড়া পেশ করেছিলেন, সেই খসড়াগুলো সবাই সময় মতো পায়নি। যারা পেয়েছেন তারা একেবারে অল্প সময় হাতে করে পেয়েছেন, দলীয় ফোরামে আলোচনা করার সুযোগ পাননি। সেজন্য সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রের সেই খসড়ার উপরে একেবারে সাবজেক্ট টু সাবজেক্ট আলোচনা করার পরিবেশ এবং সুযোগ আজকে ছিল না। সংস্কার এবং ঘোষণাপত্র ইত্যাদি বিষয়ে টোটাল কাঠামোগত ব্যাপারে, তার থিমের ব্যাপারে, দর্শনগত ব্যাপারে এর হোমওয়ার্ক কিভাবে হওয়া উচিত, কেন এটার প্রয়োজন হলো, এই সমস্ত সামগ্রিক কিছু আলোচনায় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে। আমরা পরামর্শ দিয়েছি যে সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার। এবং অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। বাংলাদেশে ইসলামী শক্তি একটি বিশাল ইসলামী শক্তি। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ, বহু মানুষকে শহীদ করা হয়েছে, নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। আমরা আয়না ঘরে গুম করা হয়েছে এবং বাদ না পড়ে যায় সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা। এবং আমরা বলেছি যে একটা প্রসেস, একটা প্রক্রিয়া এমন হওয়া দরকার যেন রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার এখানে মতামত দিতে পারেন। সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা দায়িত্ব নিয়ে এটা বলেছেন। আপনাদের সকলের কথা আজকের এই আলোচনাটা একটা প্রাথমিক আলোচনা হলো এবং খবর পাওয়া, কপি পাওয়া, মিটিংয়ে উপস্থিত হওয়া ইত্যাদি বিষয়ে যে কিছু অসংলগ্নতা এবং কিছু যে ব্যতিক্রম, কিছু ভুল ত্রুটি, কিছু গ্যাপ হয়েছে,
এটাও ওখানে অনেকেই তুলে ধরেছেন। আজকে প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান করেছিলেন জুলাই আগস্টের অভ্যুত্থানের ব্যাপারে একটি ঘোষণাপত্রের জন্য। সেই ঘোষণাপত্রের খসড়া আমরা দেখেছি। সেই জায়গার ভিতরে আমরা একটা জিনিস ওখানে বলে এসেছি, অনেকগুলি যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে, সে কথা আমরা বলেছি। 2021 সালে পাখির মতো গুলি করে উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে, হাজার হাজার উলামায়ে কেরামকে গ্রেফতার করে বৎসরের পর বৎসর জেলখানায় বিনা বিচার আটক রাখা হয়েছে, সেটাকেও এখানে উল্লেখ থাকতে হবে। 3 নম্বর কথা বলেছি, জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে বিপ্লবী সরকার, আমরা এই সরকারের 5 মাসের কার্যক্রমে বিপ্লবের কিছুই দেখি নাই। সুতরাং সরকার বিপ্লবী হবে, পরাজিত শক্তির দূষর এবং তাদের সহযোগী যে যেখানে আছে প্রত্যেককেই ধরে বিচারের কাঠগড়ায় খাড়া করতে হবে। এবং আগামী নির্বাচনে পরাজিত শক্তি এবং তাদের সহযোগী কেউ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দেশ গঠন করার জন্য যে ঘোষণাপত্র দেওয়া হবে, এই ঘোষণাপত্র যাতে ঐক্যবদ্ধভাবে হয়, ঘোষণাপত্রের দ্বারা যাতে আবার অনৈক্যের সৃষ্টি না হয়, সেই কথাটুকু আমরা বলেছি। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি চমৎকার মত বিনিময় হয়েছে। আজকে এখানে আমরা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দলগুলো রাজপথে ভূমিকা রেখেছে তারা ছিল, এবং ছাত্রদের প্রতিনিধি ছিল, সবাইকে নিয়ে আজকে তিনি চমৎকারভাবে একটি বিষয় উপস্থাপন করেছেন। অনেক নেতৃবৃন্দ বলেছেন, আমি সেদিকে যেতে চাই না। আমি ব্যক্তিগতভাবে একটি প্রশ্ন রেখেছিলাম যে প্রধান উপদেষ্টা তার উদ্বোধনী বক্তব্যে বলেছিলেন যে ছাত্রদের পক্ষ থেকে 31শে ডিসেম্বর ঘোষণাপত্র ডিক্লারের জন্য একটি প্রোগ্রাম করা হয়েছিল, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি বলেছি যে আমিও যাব না, তোমরা এই ঘোষণাপত্র ডিক্লার করতে পারবে না। কারণ হলো এটা করতে হলে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য লাগবে, জাতীয় ঐক্য লাগবে। তা এখন এই বিষয়টা আমাদের কাছে একটি বড় প্রশ্ন যে ছাত্ররা কেন এই যে জুলাই বিপ্লব এবং 5 আগস্টের অভ্যুত্থান এটার একটা ঘোষণাপত্র ডিক্লেয়ার করার জন্য ছাত্রদেরকে কেন আলটিমেটাম দিতে হবে, কেন এই জন্য রাজপথে আন্দোলন করতে হবে? আমি মহামান্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে প্রশ্ন রেখেছিলাম, তাহলে কি এই উপদেষ্টা পরিষদ যারা জুলাই বিপ্লবে আত্মত্যাগ করেছে, যারা ঝুঁকি নিয়ে সেখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের চেতনা কি তারা ধারণ করেন না? কেন এই দাবি আদায়ের জন্য তাদেরকে আলটিমেটাম দিতে হবে? তারপরে আপনাদের উপলব্ধি হবে যে এই ঘোষণাপত্রের জন্য রাজনৈতিক ঐক্য দরকার, দরকার। আমাদের কাছে একটা বড় প্রশ্ন। আরেকটা বিষয়, উনি উদ্বোধনী বক্তব্য বলেছিলেন প্রধান উপদেষ্টা যে আমি আপনাদের সত্যি অনুভব করি, কিন্তু মাঝে মধ্যে আমি আবার একা হয়ে যাই, আমার মধ্যে আমি একাকিত্ব অনুভব করি। তা আমার এখানে একটা প্রশ্ন ছিল যে এই যে আপনি মাঝে মধ্যে শক্তি অনুভব করেন, মাঝে মধ্যে একা হয়ে যান এবং আপনি অসহায় হয়ে যান, এটা তো ভালো লক্ষণ না। আপনি কেন একা হয়ে যান, কেন আপনি অসহায় অনুভব করেন, এই বিষয়টা গভীরভাবে আপনাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের কেন দূরত্ব তৈরি হচ্ছে, কেন রাজনৈতিক দলগুলোর সাথে সেভাবে সমন্বয় হচ্ছে না? কারণ আমরা তো ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক শক্তি, বাংলাদেশের সকল মানুষ আপনাদেরকে গ্রহণ করেছি, আপনাদেরকে সহযোগিতা করব, এই জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি। তারপরেও আপনাদের তো একা অনুভব করার কোনো কারণ নেই, তাহলে নিশ্চয়ই এখানে কোনো দূরত্ব আছে। সেই দূরত্বটা কি, কেন হলো, এবং সেই দূরত্বটা আপনাদের দায়িত্ব হলো এটা গভীরভাবে বিশ্লেষণ করে কমিয়ে আনার চেষ্টা করা। আর নয়তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত। আর ঘোষণাপত্রের ব্যাপারে আমাদের যে কথা ছিল যে আসলে আমাদের বিভিন্ন দল বিভিন্ন মত থাকবেই, একটা
ঘোষণাপত্র লিখতে হলে কিছু মৌলিক জায়গায় আমাদের এক হতে হবে। মৌলিক জায়গাটা কি? যেই আকাঙ্ক্ষা নিয়ে, যেই লক্ষ্য নিয়ে বিপ্লবে দেশের ছাত্র তরুণ সমাজ জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষায় যথাযথ প্রতিফলন যদি থাকে, সেই মৌলিক বিষয়ে আমাদেরকে এক হতে হবে। তাছাড়া এখানে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আসলে এখানে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকতেই পারে, বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর বিভিন্ন মত থাকতে পারে। এই জন্য আমরা বলেছি যে এখানে জুলাই বিপ্লবের চেতনা কি ছিল? একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেখানে সকল নাগরিক তাদের অধিকার ফিরে পাবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, দুর্নীতিমুক্ত এবং পেশিশক্তিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হবে, একটি সুষ্ঠু নির্বাচন হবে, টেকসই নির্বাচন হবে, এবং আগামীতে যাতে বিগত দিনের রাজনীতি ফিরে না আসে, সেই বিগত দিনের যে প্রতিহিংসা রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, দুর্বৃত্তায়ন, দুর্নীতি, এগুলো যাতে আগামীতে ফিরে না আসে। আমার নাম গাজী আতাউর রহমান, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আন্দোলনের মুখপাত্র। মহাসচিব খেলাফত মজলিস। আমরা আজকের এই সমাবেশে, এই সভাতে আমাদের ডেকেছিল ঘোষণাপত্রের ব্যাপারে আলোচনা করার জন্য। সবাই বিভিন্ন পরামর্শ দিয়েছি। আমরা বলেছি ঘোষণাপত্র হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঘোষণাপত্রের নামে তো ঐক্যশীল না হয়, এই জন্য আমরা কিছু পরামর্শ দিয়েছি, কিছু কথা বলেছি। যে ডকুমেন্টে দেওয়া হয়েছে আমাদের কাছে, আমরা বলেছি ডকুমেন্টে কিছু ভুল ত্রুটি আছে, এগুলো সংশোধন করতে হবে। বিশেষ করে সংবিধানের প্রশ্ন তোলা, তারা বলছে এই সংবিধান জন্য মানে সম্পূর্ণ ব্যর্থ। আমরা এটা মনে করি না। সংবিধানে খারাপ ভালো সব মিলিয়ে সংবিধান আছে। এই সংবিধানের মূলত মুক্তিযুদ্ধের মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, এই বিচার, এগুলো প্রতিফলিত হয় নাই এবং পরবর্তী সময় এগুলো মোটি সমাজে থাকে নাই। আমরা বলেছি এই কারণে এই সংবিধানকে সংশোধন করতে হবে, বাতিল করার প্রয়োজন নাই। আমরা এটাও বলেছি বাতিল করা, সংস্কার করতে হবে। আমরা বলেছি আমরা বলেছি যে এই সংবিধানে, এই ঘোষণাপত্রে আলেমুলামাদের ভূমিকা, শাপলা চত্বর বিডিআর হত্যা, এই বিষয়ে কোনো আলোচনা আসে নাই। আমরা যেটা উল্লেখ করতে হবে, তাতে আমরা এটাও বলেছি যে এই ঘোষণাপত্র ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, যাতে করে এই ঘোষণাপত্র করতে গিয়ে মনৈক্য তৈরি না হয়। বিশেষ করে এই ঘোষণাপত্রে এমন কিছু লেখা না হয় যাতে করে এখন বর্তমানে যে দল যারা আছে, যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের আঘাত না লাগে, এটা আমরা বলেছি। এই সমস্ত কথা বলে আমরা বলেছি আমরা নীতিগতভাবে ঘোষণা করতে পারার প্রয়োজন মনে করি। তবে ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে প্রয়োজনীয় কমিটি করে এটা করা উচিত, যাতে করে সবাই একমত হতে পারে, এখানে হয়তো ঐক্য তৈরি হয়, অনৈক্য তৈরি না হয়। ধন্যবাদ আপনাদের। আমার নাম হচ্ছে ডক্টর আহমদ আব্দুল কাদের, মহাসচিব খেলাফত মজলিস।